এবছর হচ্ছে না এসএসসি ও সমমানের পরীক্ষা, মূল্যায়নে ভিন্ন পদ্ধতি। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার কথা ভাবছে সরকার, জানালেন আইনমন্ত্রী। সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ল। রোহিঙ্গারা পরিবেশের মারাত্মক ক্ষতির কারণ, প্রধানমন্ত্রী। করোনায় দেশে আরও ৩৫ জনের মৃত্যু, দরিদ্ররা ভ্যাকসিন পাবে বিনামূল্যে। এটি নিউজ দেখছেন। রাত ৮টা নিউজ আওয়ারের সঙ্গে আছে আমি মেহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। এবছর হচ্ছে না এসএসসি ও সমমানের পরীক্ষা, তবে মূল্যায়ন হবে জেএসসি এবং এসএসসির ফলাফলের ভিত্তিতে। ডিসেম্বরে দেয়া হবে এর ফলাফল। অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। করোনা মহামারীর মধ্যে আটকে যাওয়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা কোন পদ্ধতিতে হবে নাকি আদৌ হবে না, এ নিয়ে গত মার্চ মাস থেকেই উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন প্রায় ১৪ লাখ শিক্ষার্থী। বুধবার শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনে তাদের সেই অপেক্ষার অবসান হলো। আমাদের পরীক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট আরো সকলের জীবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পরিস্থিতিতে আমরা ২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। জেএসসি এবং এসএসসি পরীক্ষার তাদের ফলাফলের গড়ের ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের, আমাদের এই পরীক্ষার্থীদের এইচএসসির মূল্যায়নটি আমরা করব। মাধ্যমিক পাশের পর অনেকেই বিভাগ পরিবর্তন করেছেন, আবার অনেকেই আছেন যারা ১ বা ২ বিষয়ে পরীক্ষা দিবেন। অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যাও প্রায় ৪ লাখ। তাই ফলাফল দেয়া খুব সহজ হবে না। সে কারণে গ্রহণযোগ্য মূল্যায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষা না নিয়ে পরীক্ষার্থীদের মূল্যায়ন শিক্ষা বোর্ড সমূহের জন্য একেবারেই নতুন। আমাদের কাছে ২টি পাবলিক পরীক্ষার রেজাল্ট আছে। এর বাইরে যদি অন্য কোনো পরীক্ষার অন্য কোনো ধরনের মূল্যায়নে যেতে হয়, তাহলেই সেটি এই ১৩ লক্ষ পরীক্ষার্থীকে নিয়ে সেটিতে এই মুহূর্তে এই পরিস্থিতিতে যাওয়া সম্ভব। এসএসসি এবং জেএসসির কত পার্সেন্ট করে নেওয়া হবে, তো সেই ক্ষেত্রে সেটিও এই পরামর্শ কমিটি তারাই আমাদেরকে বলে দেবেন। শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, মাধ্যমিকের চেয়ে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে অনেকেই, সেক্ষেত্রে তাদের কি হবে, আর এমন পদ্ধতিই বা আন্তর্জাতিকভাবে কতটা গ্রহণযোগ্য হবে। কিভাবে মূল্যায়ন করা হলে ফলাফল দেশে এবং বিদেশে গ্রহণযোগ্যতা অর্জন করবে এবং শিক্ষার্থীদের পরবর্তী জীবনে এর কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। আর আমরা আশা করছি যে আমরা এই সকল বিষয়কে বিবেচনায় নিয়ে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যেই আমরা আমাদের চূড়ান্ত ফলাফল আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ। ফলাফল হাতে পেয়েই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে নামতে হবে। তখন তাদের এই ফল কিভাবে মূল্যায়ন হবে সে সিদ্ধান্ত পরে হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। সাম্প্রতিক প্রসঙ্গ। বেগমগঞ্জের ঘটনার হোতা দেলোয়ার বাহিনীর নামে শুধু চাঁদাবাজি, ছিনতাই না, ধর্ষণের অভিযোগও অনেক পুরনো। এখনও সেখানকার লোকজন সিটিয়ে আছে দেলোয়ারের ভয়ে। যদিও স্থানীয় এমপি বা পুলিশ এলাকাবাসীর এই অসহায়ত্বের কথা মানতে নারাজ। এ ঘটনায় গ্রেফতার সাজুর ৬ দিন এবং সোহাগ ও রাসেলের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোহেল রানার ক্যামেরায় নোয়াখালী থেকে আশিকুর রহমান অপু রিপোর্ট। জুড়ে যে দেলোয়ার বাহিনীর নামে অগুন্তি চাঁদাবাজি, ছিনতাই, ইফটিজিং সহ নানা অপরাধের অভিযোগ, সেই দেলোয়ার গ্রামে পরিচিত খুব গরিব ঘরের এক ছেলে হিসাবে। এককালে তরকারি বিক্রি করত, পরে সিএনজি চালাতো, সবশেষে ঋণ নিয়ে নাকি এরকম মাছের ঘের করেছে দেলোয়ার এবং তার ভাইয়েরা। এই ঘটনা ঘটার পর জানি আর কি যে এতটুকু আগাই গেছে, কিন্তু আগে আমাদের কাছে এরকম কিছু মনে হয়নি। রাজনীতি কিছু কিছু মানে দেখতাম তো মানুষের লোক চলাফেরা করতো রাজনীতির ব্যাপারে, এইটাই দেখছি।
গরিব ঘরের সন্তান হলেও দেলোয়ার যে ছিনতাই সহ নানা অপরাধের সঙ্গে জড়িত এসব কথা টুকটাক শুনেছেন বলে দাবি এলাকাবাসীর। তারা আসলেই শোনেননি, নাকি ভয়ে দেখেননি, নাকি দেলোয়ার অন্তত এলাকায় কোনো খারাপ কাজ করতো না তার বাড়ির আশেপাশের মানুষদের সঙ্গে। আয় করে না কোনোদিন সান্দাবাজি আন্দাবাজি কোনোদিন কার্গো অপমানি করি না, কার্গো তুমি টিয়া হয়েছে লই। দেলোয়ারের বড় ভাই আনোয়ার, যে নাকি দেলোয়ারের প্রায় সব কাজের সঙ্গী, সেই জানালো সিএনজি চালানোর সময় দেলোয়ার এবং তার সঙ্গে নানা রকম সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ হতো। কাতার আসল বাজারে একলাশপুরের যে হৃদয় একলাশপুরের এগুলোর পরে আমার ভাই গাঁয়ে চলেতে ওই হৃদয় গোড়া খাই বেলায় গাঁজা খাই বেলায় টাকা পয়সা নাই, এলাকা পাবলিক সবারই ধরে। এদিকে একলাশপুরের ৯ নম্বর ইউনিয়নের সাধারণ লোকজন এখনো দেলোয়ার বাহিনীর আতঙ্কে ভুগছে। দেলোয়ার বাদল সহ কয়েকজন গ্রেপ্তার হলেও তারা নিজেদের নিরাপদ মনে করছেন না। এমনকি আলোচিত নির্যাতনের ঘটনার দিনে কি হয়েছিল সে বিষয়েও কেউ মুখ খুলছেন না। তারা সবাই বলছেন তারা আতঙ্কে আছেন। মানুষ ভয় পায়, এরা অনেক সময় অস্ত্র নিয়ে হাঁটতো, চলাফেরা করতো। ওদের উপরও অনেক গ্যাং আছে। এদের কাছে তো অস্ত্র আছে, অনেক টাইমে দেখা যায় চাইনিজ ডাটা এবং অনেক কিছু থাকে, কিছু কিছু হইলে ফলা বানলে দেলোয়ার এগুলোর মাস্টার মাইন্ড। আর সেটা যে ভিডিও করছে, যে ভিডিও ছাড়ছে, এটা ঠিক আছে নি, এগুলোর ভারী করেন। আর দেলোয়ার মাস্টারমাইন্ড বলতে দেলোয়ারকে পুরো মানে গ্রুপটা দেলোয়ারই চালায়। গ্রুপে দেলোয়ার এগুলো হেচার দিয়ে সোসাইটি দিয়ে অনেকগুলো কাজে লিপ্ত হয়, এগুলো করে। ওখানে কালামও ছিল, তারপর তো 2 বছর 1 বছর আগে আবার দর্শনের থেকে। যদিও এই এলাকার জনপ্রতিনিধি অর্থাৎ বেগমগঞ্জের যিনি সংসদ সদস্য, তিনি বলছেন যে এই এলাকার কেউ আতঙ্কে নেই। আমার এলাকার লোকজন এটা অনিরাপদ না। আমার সকাল থেকে রাত্রে আমি আসলে 12টা পর্যন্ত মানুষের কথা শুনি। নিরাপদ না হওয়ার মতো কোনো কারণ আমি দেখছি না, ভয়ের কি আছে সেটাও আমি দেখছি না। প্রশ্ন উঠছে, প্রশাসন এবং জনপ্রতিনিধিরা যখন এভাবে প্রকাশ্যে দাবি করছেন এলাকাবাসী নিরাপদ এবং এলাকাবাসী বোধ করছেন তারা অনিরাপদ, তখন আইনের শাসনই বা কতদূর? আর দেলোয়ার বাদল গংদের হাত থেকে এই এলাকাবাসীর নিরাপত্তাই বা কতদূর? আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, নোয়াখালী। ধর্ষকদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বুধবারও উত্তাল ছিল রাজপথ। রাজধানীর শাহবাগ, টিএসসি ও শহীদ মিনারের বিভিন্ন সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা নানান কর্মসূচিতে এই দাবি তুলে ধরেন। আবারও উত্তাল শাহবাগ, এবার ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের প্রতিবাদের সঙ্গে মিশেছে এ পর্যন্ত ঘটা প্রতিটা নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, গণধর্ষণের বিচারের দাবি। মানববন্ধন, কালো পতাকা মিছিল, সড়কে স্লোগান, অবস্থান। সকাল থেকে বিভিন্ন ছাত্র সংগঠন, নারী সংগঠন নানাভাবে নিজেদের দাবি তুলে ধরে। গত কয়েক সপ্তাহ ধরে যে ধরনের অবস্থা ঘটছে যে আমরা বাড়িতেও নিরাপদ না, মার বয়সী মানুষও নিরাপদ না, 4 বছরের শিশু কি 3 বছরের শিশু কি তারাও নিরাপদ না। আমরা চাই প্রত্যেকটা মা বোন যেন নিজের নিরাপদে ঘর থেকে বের হতে পারে, বাসায় ফিরতে পারে। আমাদের একটাই দাবি, ধর্ষকের 3 কার্য দিবসের মধ্যে বিচার হয়, তার জন্য একমাত্র শাস্তি ফাঁসি হয় এবং এই পর্যন্ত যতগুলো ধর্ষণ কেস পেন্ডিং রয়েছে সেগুলোর জন্য দ্রুত সমাধান হয়। টিএসসি রাজু ভাস্কর্যের সামনে টিম পজিটিভ বাংলাদেশ ব্যানারে ছিলেন চিত্রনায়িকা মৌসুমী ও নায়ক ওমর সানি দম্পতিও। নিজেদের কন্যা সন্তান সহ সকল নারী নিরাপত্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চান তারা। আমার নিজের ঘরে একটা মেয়ে আছে, আমি নিজে একজন নারী, বাইরে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নারী, আপনি খুব ভালো করে বুঝতে পারছেন আইনের ভেতর দিয়ে আমরা যদি পারি, যদি আপনার ক্ষমতার ভেতর থেকে এটা যদি করা সম্ভব হয়, আপনি কেন করবেন না? অবশ্যই করবেন। আপনার সাথে পুরো বাঙালি জাতি থাকবে। শহীদ মিনার থেকে সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক ব্যানার নিয়ে আরেক দল আন্দোলনকারী মিছিল বের করেন। তাদের দাবি 7 দফা। আমাদের রাষ্ট্র শাসকদের আশকারায় দুর্নীতিবাজ, ধর্ষক, যৌন নিপীড়নকারীরা আশকারা পাচ্ছে, তারা দিন দিন বেড়ে যাচ্ছে। তার জন্য আজ আমাদের নাওয়া খাওয়া কাজকর্ম সবকিছু ফেলে রাজপথে প্রতিবাদ করতে নামতে হচ্ছে। কিন্তু কেন আমাদের আওয়াজ তুলতে হচ্ছে? আমাদের আওয়াজ তোলার আগে, গণমাধ্যমে ভাইরাল হওয়ার আগে কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না? কেন শাস্তি প্রদান করা হচ্ছে না? এটা আমরা জানতে চাই। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষণের শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করে সংসদে নতুন আইন পাস এবং তা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত পাবলিকলি ফাঁসির রায় হবে না ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো। স্থান বা সংগঠন যাই হোক, চাওয়া এক, নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য নিরাপদ বাংলাদেশ।
সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে আজ সারা দেশেই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয় রাজশাহী সাহেববাজার 0 পয়েন্টে। আমরা এই অন্যায় শেষ করতে চাই। কুষ্টিয়ার পাবলিক লাইব্রেরি মাঠে সম্মিলিত সামাজিক আন্দোলন ও অন্যান্য সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। যশোর প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী ছাত্র সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। 13 দফা দাবিতে 7 মাথায় প্রতিবাদী সমাবেশ করেছে বগুড়ার সাধারণ শিক্ষার্থীরা। ময়মনসিংহের টাউন হল মোড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। বরিশালে সদর রোডে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পিরোজপুরের টাউন ক্লাব রোডে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। দিনাজপুর প্রেস ক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। রংপুর প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা ছাড়াও কয়েকটি সংগঠন মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। নারায়ণগঞ্জের চাষারায় সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি পালিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রেস ক্লাব চত্বরে। বান্দরবানে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ ও প্রেস ক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনে অংশ নেয় স্থানীয়রা। এছাড়াও গাজীপুর, গোপালগঞ্জ, ঝিনাইদহ, কুড়িগ্রাম, পটুয়াখালী, সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও, বরগুনা, জয়পুরহাট, লক্ষ্মীপুর, শেরপুর, মৌলভীবাজার, সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ধর্ষণের শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। টেলিফোনে এ কথা জানিয়েছেন তিনি। যে জনগণ যখন দাবি তুলেছে, এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা এটা বিবেচনা করব যে শাস্তি বাড়ানো যায় কিনা। এর ভালো মন্দ দিক আমরা দেখে তারপরে এই ব্যাপারে সিদ্ধান্ত। গাজীপুরে ধর্ষণ চেষ্টা ও বরিশালে ধর্ষণের অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুরে এক গৃহ পরিচারিকা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বুধবার দুপুরে আনোয়ারুল ইসলাম সজীব নামে এক প্রকৌশলীকে গ্রেফতার করেছে পুলিশ। আনোয়ারুল ইসলাম সজীব আর একে সিরামিক্স কারখানায় ইলেকট্রিক বিভাগের প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। পুলিশ জানায়, মঙ্গলবার প্রকৌশলীর বাড়িতে গৃহ পরিচারিকা ওই শিশু রান্নার কাজ করতে ওই প্রকৌশলী তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনা জানাজানি হলে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই প্রকৌশলীকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের সাহেবের হাটের চরপত্তনিয়া গ্রামে 8ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শেখ মনির হাসান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার মা জানান, তাকে ধর্ম মা ডেকে তার বাসায় যাতায়াত করত শেখ মনির হাসান জীবন। সোমবার রাতে জীবন ওই বাসায় গিয়ে মাদ্রাসার ছাত্রীকে জোর করে ধর্ষণ করে। এ সময় ছাত্রীর চিৎকারে লোকজন এসে ধর্ষককে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে জীবনকে গ্রেফতার করে। নির্যাতিতার মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এদিকে শেরপুরের নালিতাবাড়িতে শিশু গৃহকর্মী ধর্ষণ ও সহযোগিতায় অভিযোগের মামলায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য প্রসঙ্গ, সৌদি প্রবাসীদের জন্য সুখবর। দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে দেশে আটকে পড়া অনেক প্রবাসী সৌদি আরব ফিরে যেতে পারছেন না। তাছাড়া ভিসার মেয়াদ বাড়ানোর জন্য সৌদি আরব যে 5 শর্ত দিয়েছিল, সেগুলো বেশিরভাগ শ্রমিক পূরণ করতে পারছেন না। কারণ এসব শর্ত পূরণের জন্য সংশ্লিষ্ট নিয়োগকর্তার সাথে যোগাযোগ জরুরি, যা বর্তমান পরিস্থিতিতে অনেক শ্রমিকই করতে পারছেন না। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেকের ফিরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতায় সৌদি সরকার ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেয়। মিয়ানমার থেকে আসা 11 লাখ রোহিঙ্গা এদেশের সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশের মারাত্মক ক্ষতিকর কারণ। ক্লাইমেট ভালনারেবল ফোরামের সামিটে এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জলবায়ু ক্ষতি মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে $100 বিলিয়ন বরাদ্দ রাখার প্রস্তাব দেন তিনি। 1.1 million Rohingya refugees from Myanmar given shelter at Cox's Bazar are also causing serious social
and environmental damages. We should also ensure that at least $100 billion a year are available to developing countries for mitigation, adaptation, and disaster response and recovery. In the end, I would like to say, বঙ্গবন্ধুর আত্মজীবনী প্রকাশের পর কিছুটা হলেও ইতিহাস বিকৃতির হাত থেকে রক্ষা পেয়েছে জাতি, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটির ব্রেল সংস্করণ উদ্বোধন করে তিনি বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে জাতির জনকের আত্মজীবনী পড়ার পরামর্শ দেন। রিজন ফয়েজের রিপোর্ট। দৃষ্টি প্রতিবন্ধীরাও যেন জাতির জনক সম্পর্কে জানতে পারে, এজন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটির ব্রেইল সংস্করণ প্রকাশ করেছে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষভাবে তৈরি এই ব্রেইল সংস্করণ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি মনে করি যে বিভিন্ন লাইব্রেরিতে যেটা রাখা যায়, যেখানে বিশেষ করে আমাদের দৃষ্টি প্রতিবন্ধীরা সেটা সংগ্রহ করতে পারবে, পড়তে পারবে। কারণ কারোর পক্ষে ব্যক্তিগত সংগ্রহ করে পড়া খুব কঠিন, কিন্তু লাইব্রেরিতে থাকলে পরে তাহলে তারা জানতেও পারবে, পড়তেও পারবে এবং তাদের একটা পড়ার সুযোগ হবে। প্রধানমন্ত্রী সময় বললেন, ৭৫-এ জাতির জনককে হত্যার পর বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতির যে অপচেষ্টা হয়েছে, এই বইটি তা থেকে জাতিকে রক্ষা করেছে। ৭৫-এ জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, আমাদের এমনকি আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস, সেগুলি যে বিকৃত করা হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম সব জায়গা থেকে মুছে ফেলা হয়েছিল। এই বই প্রকাশ হওয়ার পর অন্তত সেই ইতিহাস বিকৃতির হাত থেকে আমরা কিছুটা রক্ষা পাই। শুধু বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নয়, বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে শেখ মুজিবুর রহমানের লেখা কারাগারের রোজ নামচা, আমার দেখা নয়াচীন বইগুলো পড়ার পরামর্শ দিয়েছেন তিনি। জাতির পিতার জীবনী, তার সঙ্গে বাংলাদেশের অভ্যুত্থান, আমরা বাঙালি জাতি হিসেবে আমাদের আত্মপরিচয়, আমরা যে একটা স্বাধীন জাতি আজ হতে পেরেছি, এটা জানার, এই ইতিহাস জানার একটা সুযোগ রয়ে গেছে এই সব প্রকাশের মাধ্যমে। রিজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। দেশের করোনা পরিস্থিতির খবর জানাবো। কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১৫২০ জন। বুধবার বিকেলে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন শনাক্তদের নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩,৭৩,১৫১, আর মোটে মৃতের সংখ্যা ৫,৪৪০। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসায় থেকে ও হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ১,৭৯৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ২,৮৬,৬৩১। বিনামূল্যে কোভিড ভ্যাকসিন পাবে না বাংলাদেশ, তবে দেশের দরিদ্র মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে সরকার। ভ্যাকসিন কিনতে বরাদ্দ রাখা হয়েছে ৬০০ কোটি টাকা, আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া কোনো ভ্যাকসিন কিনবে না বাংলাদেশ। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। কোভিড পরিস্থিতি মোকাবেলায় বিশ্বের সব দেশের মতো বাংলাদেশও ভ্যাকসিনের অপেক্ষায় আছে। ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে এমন সব দেশ ও প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করছে সরকার, যেন দ্রুত তা পাওয়া যায়। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে করোনা ভ্যাকসিন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভ্যাকসিন সংগ্রহের বিষয়ে সবশেষ পরিস্থিতি মন্ত্রিসভাকে অবহিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে এবং মন্ত্রিসভার অন্য সদস্যরা সচিবালয় থেকে সভায় অংশ নেন। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, ভ্যাকসিন কিনতে বাজেট বরাদ্দ আছে, অর্থের কোনো সমস্যা হবে না। ৬০০ কোটি টাকার সংস্থান অলরেডি আমরা এবারের বাজেটে রেখেছি এবং আমাদের অর্থ সচিব মিটিংয়ে নিশ্চিত করেছে কোনো কারণে যদি ফরেন কারেন্সি নাও পাওয়া যায়, ফরেন এড না পাওয়া যায়, আমাদের বাজেটেও সেটার আপনার সংস্থান রাখা হয়েছে। তো সুতরাং ভ্যাকসিন ক্রয়ের জন্য কোনো টাকা পয়সার কোনো রকমের অভাব ইনশাআল্লাহ হবে না। বাংলাদেশ বিনামূল্যে না পেলেও এদেশের দরিদ্র মানুষ টাকা ছাড়াই ভ্যাকসিন পাবে জানান মন্ত্রিপরিষদ সচিব। বিনা পয়সায় অ্যাপারেন্টলি আসার কোনো সমস্যা, কারণ এটা সবারই মার্কেটিং একটা বড় ফ্যাক্টর, যারা প্রডিউস করবে তারা বড় টাকা ইনভেস্ট করে করবে। সাধারণ যারা মানুষ কিনতে পারবে না তাদের জন্য তো ডেফিনেটলি একটা বড় পোর্শন ফ্রি
ফ্রি দেওয়া হবে, নো কোশ্চেন অ্যাবাউট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া কোনো ভ্যাকসিন কিনবে না বাংলাদেশ। এক্ষেত্রে ভ্যাকসিন সংরক্ষণ করার নিয়মও বিবেচনা করা হবে জানান সচিব। দুই একটা ভ্যাকসিন আছে যেটা -80 ডিগ্রিতে প্রিজার্ভ করতে হবে, এটা খুব ডিফিকাল্ট আমাদের মতন দেশে। আর বেশিরভাগ যেগুলো আমাদের জন্য সুইটেবল সেগুলো দেখছি 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রির মধ্যে আপনার প্রিজার্ভ করতে হয়। এদিকে বাংলাদেশে কোভিড ভ্যাকসিনের ট্রায়ালের জন্য চীনের সিনোভ্যাকের অর্থের আবেদনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানানো হয়। এটা কি সরকারি পর্যায়ে করতে হবে না বেসরকারি কোনো জায়গা থেকে করলেও হবে, এগুলো নিয়ে আলোচনা করছে। এটা খুব ডিফিকাল্ট কিছু হবে বলে মনে হচ্ছে। তবে খুব শিগগিরই কোভিড ভ্যাকসিন বাজারে আসার সম্ভাবনা নেই বলে মনে করেন মন্ত্রিপরিষদ সচিব। 2021-এর এপ্রিল মে জুনের আগে মার্কেটে আসবে বলে তারা নিশ্চয়তা দিতে পারছে না। যদি এর আগে আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। সময় হলো বায়োজিস্টে বিরতি নিয়ে, আর বিরতির পর যা থাকছে। করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ সফল মনে করে দক্ষিণ কোরিয়া। শিগগিরই টেলিভিশন কর্মীদের জন্য আলাদা বেতন কাঠামো জানালেন তথ্যমন্ত্রী। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছে 8টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছে অন্যান্য খবরে। করোনা পরবর্তী অর্থনৈতিক কর্মকাণ্ডে দ্রুত গতি সঞ্চারে বাংলাদেশ সাফল্যের পরিচয় দিয়েছে বলে মনে করেন কোরীয় বিনিয়োগকারীরা। তাই বাংলাদেশ বিদ্যুৎ, জ্বালানি এবং তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে নতুন বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার সরকার ও ব্যবসায়ীরা। বুধবার এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির বাংলাদেশ শাখার মহাপরিচালক কিম উন জং। মফিদুল তপু রিপোর্ট। বিশ্বের কোন কোন দেশে কোন খাতে বিনিয়োগে সর্বোচ্চ লাভবান হওয়া যায়, দক্ষিণ কোরিয়ায় সেই হিসাবটি দেখার দায়িত্ব বাণিজ্য সংস্থা কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি কোট্রার। বাংলাদেশে একাধিক ইপিজেডে বিনিয়োগ রয়েছে দক্ষিণ কোরীয় ব্যবসায়ীদের। বিনিয়োগের সফলতায় আরও সম্ভাবনা দেখছে কোট্রা। সেই মিশনের অংশ হিসেবে বুধবার বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কোট্রা বাংলাদেশের মহাপরিচালক। এ সময় কোট্রা মহাপরিচালককে এটিএন নিউজ ও এটিএন বাংলার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন ডক্টর মাহফুজুর রহমান। পরে তারা এটিএন বাংলার অফিস ঘুরে দেখেন। পরিদর্শন শেষে কোট্রা ডিজি বলেন, বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করছে এবং দক্ষিণ কোরিয়ার সরকার ও ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করার জন্য খুবই আন্তরিক ও আগ্রহী। The fourth industrial revolution you are preparing. So Korean investors, Korean companies also, we are willing to work with the Bangladesh partners for the future of Bangladesh. So I hope Korean company and Korean government also, we are willing to cooperate with the Bangladesh partners as well as ATN TV channels. এ সময় ডক্টর মাহফুজুর রহমান বলেন, বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব যেসব উদ্যোগ নিয়েছে তাতে করে বিদেশি বিনিয়োগকারীরা উৎসাহিত হচ্ছেন। যারা প্রাইভেট ইনভেস্টর তারা বাংলাদেশে আসুক। আমাদের বাংলাদেশে অনেক স্কোপ আছে। বাংলাদেশ সরকার এখন অনেক ফ্যাসিলিটি দিচ্ছে বিদেশি ইনভেস্টরকে। আমরা দু দেশের বিজনেসম্যান বা অন্যান্য সেক্টরের যারা আছে ইন্টারেস্টেড বাংলাদেশে ইনভেস্ট করতে বা বাংলাদেশ থেকে যে বহু দেশে ব্যবসা করার জন্য যেসব যারা আগ্রহী, আমরা দুই দেশের মধ্যে একটা ফ্রেন্ডশিপ গড়ে তুলতে পারবো দুই দেশি বিজনেসম্যানদের মধ্যে। দুদেশের মানুষের মধ্যে পারস্পরিক সংস্কৃতি বিনিময়ের সম্পর্ক গড়ে তুলতে এটিএন নিউজ ও এটিএন বাংলার সঙ্গে ভবিষ্যতেও কোট্রা নিরবিচ্ছিন্ন সম্পর্ক রাখবে বলে জানান সংস্থাটির ডিজি কিম উন জং। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। টেলিভিশন কর্মীদের জন্য আলাদা বেতন কাঠামো সংক্রান্ত আইন শিগগিরই হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার সচিবালয়ের ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এই বেতন কাঠামো একটি আইনি ভিত্তি দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আইন প্রণয়ন করা হচ্ছে
সেই আইন আমাদের পক্ষ থেকে বহু আগেই সেটি প্রণয়ন করে মন্ত্রিসভার মাধ্যমে আইন মন্ত্রণালয়ে গেছে। তো আজকে সর্বশেষ খবর হচ্ছে আইন মন্ত্রণালয় সেটি ভেটিং করে ফেলেছে। সুতরাং আমরা আশা করছি এই আইন প্রণয়নের ক্ষেত্রে আমরা দ্রুত একটা ব্যবস্থা নিতে পারবো। কুমিল্লায় বাংলাদেশ সেনাবাহিনী ৩৩ পদাতিক ডিভিশনে ৬টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুমিল্লা সেনানিবাসের এম.আর. চৌধুরী প্যারেড গ্রাউন্ডে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান। সেনাবাহিনী প্রধান রেজিমেন্টাল কালার প্রাপ্ত ইউনিটসমূহকে অভিনন্দন জানান। তিনি কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি স্বরূপ প্রাপ্ত পতাকার মর্যাদা রক্ষা এবং দেশমাতৃকার যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ইউনিটসমূহকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন। সীমান্তের সব পিলারই এখন বাংলাদেশের নাম। এই পরিচয় প্রতিষ্ঠায় লেগে গেল ৪৯ বছর। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান জানিয়েছেন, সীমান্তের ১০,২৪০টি পিলারেই এখন বাংলাদেশের নাম। সকালে ঢাকায় বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গত ৮ মাসে সীমান্ত সহ বিভিন্ন জায়গায় ৫ লাখেরও বেশি অভিযান পরিচালনা করেছে সংস্থাটি। এসব অভিযানে ৩৭২ কোটি টাকার মাদক ও চোরাচালানকৃত পণ্য জব্দ করা হয়েছে, যার মধ্যে ৬৭ লাখ পিস ইয়াবা, ৩৭ কেজি স্বর্ণ, অস্ত্র ও গুলি রয়েছে। এছাড়া ২,০০০ চোরা কারবারি এবং শখানেক ভারতীয় অনুপ্রবেশকারীও বিজিবির হাতে আটক হয়েছে। টেকনাফ সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ায় কাজ চলছে জানিয়ে তিনি বলেন, সীমান্তের সমস্ত পিলার থেকে পাকিস্তানের নাম মুছে বিডি বা বাংলাদেশ লেখার কাজ শেষ হয়েছে। তো এই পয়েন্টটা সর্বপ্রথম এসছে বিজিবি সদস্যদের কাছ থেকে যে স্যার আমরা আমাদের বাংলাদেশের নাগরিক, কিন্তু আমরা যে টহল করি সীমান্তে ওখানে পাকিস্তান লেখা পিলারের পাশাপাশি দিয়ে যেতে হয়। আমরা এটাকে স্যার বাংলাদেশের কনভার্ট করতে পারি কিনা, তো সঠিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে সেগুলো আমরা পরিবর্তন করেছি। ২০ অক্টোবর থেকে রাজধানীর বিভিন্ন খালের আবর্জনা পরিস্থিতি পর্যবেক্ষণে অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময়ের মধ্যে জঞ্জাল পরিষ্কার না হলে যারা দায়িত্বে আছেন তাদের জরিমানার আওতায় আনা হবে। সকালে মিরপুরের গোদাগাড়ি খালে আবর্জনা পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা জানান উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, পাড়ের পাশাপাশি অনেক জায়গায় খাল দখল করেই স্থাপনা নির্মাণ করা হয়েছে, ফলে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে এডিস মশা। সমস্যা প্রতিনিয়ত বৃদ্ধি পেলেও সমাধানের দায়িত্বে থাকা সংস্থার কাজে গতি নেই উল্লেখ করে নিজেদের উদ্যোগেই খাল পরিষ্কার কার্যক্রম শুরুর আহ্বান জানান উত্তরের মেয়র। আমরা আগামী ২০ তারিখ থেকে যেরকম করে এডিস মশার জন্য চিরুনি অভিযান হয়েছে এবং আমরা ফাইন শুরু করেছি, ঠিক তদ্রূপভাবে আমরা বিভিন্ন খালগুলা পরিদর্শন করব, ডোবা নালা পরিদর্শন করব। ওই ডোবা যদি কোনো সরকারি বা বেসরকারি জারি হোক না কেন, তাকে কিন্তু আমি ফাইন করব। চট্টগ্রামের কালুরঘাট সেতু নির্মাণ কাজ আগামী বছরে জানুয়ারির দিকে শুরু হতে পারে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সকালে চট্টগ্রামে কর্ণফুলী নদীর ওপর প্রস্তাবিত রেল সেতু নির্মাণের স্থান পরিদর্শন শেষে তিনি একথা জানান। রেল এবং সড়ক একসঙ্গে হবে। সড়কটি হবে এইটা প্রায় ১৯ মিটার হবে চওড়া, এবং এর মধ্যে আপনার সড়ক যেটা হবে ডাবল লাইন, একদিক দিয়ে গাড়ি যাবে একদিক দিয়ে আসবে, আর অর্ধেক অংশে থাকবে রেল। একটিমাত্র সড়কে বদলে গেছে কিশোরগঞ্জের হাওরের দৃশ্যপট, যুক্ত হয়েছে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা। আর্থসামাজিক উন্নয়ন, পর্যটন সম্ভাবনার পাশাপাশি পুরো হাওর অঞ্চল সড়কপথে যুক্ত হয়েছে সারা দেশের সাথে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অলওয়েদার সড়কটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ও ছবিতে আহমেদ রাব্বি তানিমের রিপোর্ট। হাওরের বুকে দিগন্তে হারিয়ে যাওয়া পিচ ঢালা এক পথ, দ্বীপের মতো ভেসে থাকা গ্রাম, হিজল বন, তার পাশ দিয়ে এঁকে বেঁকে চলা দৃষ্টিনন্দন সড়ক, যেটি পাল্টে দিয়েছে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম, এই ৩ উপজেলার মানুষের দৈনন্দিন জীবন ও অর্থনীতি।
পাশাপাশি হাওরের অপরূপ সৌন্দর্য খুলে দিয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। একসময় বর্ষা ও শুষ্ক মৌসুমে অবর্ণনীয় কষ্ট সহ্য করা হাওরবাসীর জন্য এলাকার কৃতি সন্তান রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই সড়ক নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে 2016 সালের এপ্রিলে শুরু হয় 30 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ। প্রকল্প ব্যয় ধরা হয় 875 কোটি টাকা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পর্যন্ত বাড়ানো হবে সড়কটি। কাজ শেষ হলে ঢাকা, সিলেট, চট্টগ্রামের সঙ্গে সরাসরি যুক্ত হবে কিশোরগঞ্জের হাওরাঞ্চল। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বসিত হাওরবাসী। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন স্থানীয় এমপি। আমরা কখনো কল্পনাই করতে পারি নাই হাওরে এত মানুষ এই রাস্তাটা দেখার জন্য আসবে, কারণ রাস্তার দুই ধারে পানি এবং মনে হবে যে সমুদ্রের মাঝখান দিয়ে একটা রেগ চলে গেছে, মানে একটা অপূর্ব দৃশ্য। সব আবহাওয়ায় উপযোগী সড়কটির হাত ধরে বেড়েছে স্থানীয়দের কর্মসংস্থান, উন্মুক্ত হয়েছে পর্যটনের বিশাল সম্ভাবনা। একে বিশ্বের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র তৈরিতে আরও সুযোগ সুবিধা বাড়ানোর দাবি পর্যটকদের। হাওরের মানুষের মধ্যে কানেক্টিভিটি এবং হাওরের সাথে অন্যান্য বাংলাদেশের অন্যান্য এরিয়ার যে কানেক্টিভিটি, এটা একটু চমৎকার সংযোগ সাধন হয়েছে। এর সাথে যদি ফ্লাইওভারগুলো সংযুক্ত হয় তাহলে বিভিন্ন পর্যটকগুলো খুব সহজে এই 3টা উপজেলাকে ভিজিট করতে পারবে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাওরের বিস্ময় হিসেবে পরিচিত সড়কটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহমেদ রাবি, তানিম, ATN নিউজ, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরে আসার খবরে সোমবারই আন্তর্জাতিক বাজারে তেলের দাম 5% বেড়ে গেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 0.6% বেড়ে ব্যারেল প্রতি হয়েছে $39.46। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম 0.5% $41 হয়েছে। তবে কেবল ট্রাম্পের কারণে নয়, নরওয়েতে তেল শ্রমিকদের ধর্মঘটে 6টি অফশোর তেল ও গ্যাস ক্ষেত্র বন্ধ থাকার প্রভাবও পড়েছে তেলের দামে। এছাড়া যুক্তরাষ্ট্রে মেক্সিকো উপসাগরে ঝড়ের আশঙ্কায় তেল ক্ষেত্রগুলো সাময়িক খালি করার কারণেও দাম বেড়েছে। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। সুমিষ্ট, পুষ্টিকর ও অর্থকরী হওয়ায় কুষ্টিয়ায় মাল্টা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। কুষ্টিয়া দৌলতপুর সহ জেলার প্রায় 18 হেক্টর জমিতে বাড়ি এক জাতের মাল্টা ফলের চাষ হয়েছে। এই অঞ্চলের মাটি মাল্টা চাষের উপযোগী ও অধিক লাভজনক হওয়ায় বেকার যুবক থেকে শুরু করে নারী উদ্যোক্তা সহ সব বয়সীরা মাল্টা চাষে ঝুঁকছে। প্রতি বিঘা জমিতে মাল্টা চাষে চাষির লাভ হয় দ্বিগুণেরও বেশি। আবার বাজারে চাহিদা থাকায় বাগান থেকে মাল্টা সংগ্রহ করে খুচরা বিক্রেতারা তা বিক্রি করে সংসারে সচ্ছলতাও ফিরিয়েছেন। আবারও নিচ্ছি 22টি বিরতি। বিরতির পর যা থাকছে। রসায়নে নোবেল পেলেন 2 নারী বিজ্ঞানী। আবারও আমন্ত্রণ জানাচ্ছি 8টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। অন্যান্য সংবাদ। করোনায় আক্রান্ত হয়ে সেন্ট জোসেফ স্কুলের অধ্যক্ষ রবি থিওডর পিউরিফিকেশন মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় পুরান ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি। গত 1 সেপ্টেম্বর করোনার উপসর্গ দেখা দেয় তার। প্রথমে গুলশানের একটি হাসপাতালে এবং পরে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
গতকাল সেখানেই মারা যান তিনি। বুধবার সকাল 9টায় তার মরদেহ মোহাম্মদপুরের সেন্ট জোসেফ স্কুলের ক্যাম্পাসে রাখা হয়। পরে নেওয়া হয় সাবেক কর্মস্থল পুরান ঢাকা সেন্ট গ্রেগরি স্কুলে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে ওয়ারিতে তাকে সমাহিত করা হয়। জানাবো দেশের বাইরের খবর। নোবেল পুরস্কারের খবর। এবার রসায়নে নোবেল পেলেন দুই নারী বিজ্ঞানী ইম্মানুয়েল শার্পেন্টি ও জেনিফার ডাউডনা। জিনোম গবেষণায় অবদানের জন্য তারা এই স্বীকৃতি পেলেন। বুধবার সুইডিশ নোবেল কমিটি পুরস্কারের কথা ঘোষণা করে। নোবেল কমিটি বলেছে, এই দুই গবেষকের উদ্ভাবিত ক্রিসপিয়ার Cas9 পদ্ধতি নিখুঁতভাবে জিনোম সম্পাদনের কাজটি সম্ভব করেছে। স্ট্রেপটোকোকাস ফাইজেন্স ব্যাকটেরিয়া দিয়ে প্রথমে তারা ট্র্যাকার RNA নামে একটি বস্তুকণা তৈরি করেন। পরে এটি ক্রিসপিয়ার Cas9 পদ্ধতি নামে পরিচিতি পায়। ব্যাকটেরিয়ার এই জৈব কাঁচির মাধ্যমে DNA কে আলাদা করা হয়। এই ব্যাকটেরিয়াল কাঁচি DNA এবং ভাইরাসকে আলাদা করে চিনতে পারে। ফলে DNA ত্রুটিপূর্ণ অংশটি নিখুঁতভাবে কাটা বা জোড়া লাগানো সম্ভব হয়। এর ফলে ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। জন্মগত বিভিন্ন জেনেটিক রোগ নিরাময়েরও আশা জেগেছে। ফরাসি বিজ্ঞানী ইমানুয়েল শার্পেন্টি জার্মানির বার্লিনে অবস্থিত ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ইনফেকশন বায়োলজির পরিচালক, আর জেনিফার ডাউডনার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মলিকুলার অ্যান্ড সেল বায়োলজি বিভাগের অধ্যাপক। ক্লেমন স্পোর্টস নিউজ। ধর্ষকদের প্রতি ঘৃণা প্রকাশ করে নারীর প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাশরাফি আজ এ নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। মাশরাফি লিখেছেন, আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন পাশের রুমে থাকে তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন ঘুরতে বেরোন তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার আপনার অনুভূতি একই রকম আছে? তা না হলে বুঝে নিতে হবে সমস্যা অনেকের মগজেই। আসুন মানসিকতা পরিবর্তন করি, নারীকে মাথা উঁচু করে বাঁচতে দেই। আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না, সে কুৎসিত হয়তো চেহারায় নয় তবে মানসিকতায়। এর আগে তারকা ক্রিকেটার সাকিব এবং মুশফিক ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন। IPL চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টস জিতে ব্যাট করছে কলকাতা নাইট রাইডার্স। এখন পর্যন্ত তাদের স্কোর 2 উইকেটে 70 রান। KKR এর হয়ে ইনিংস সূচনা করেন। তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। এবছর হচ্ছে না HSC ও সমমানের পরীক্ষা, মূল্যায়নের ভিন্ন পদ্ধতি। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার কথা ভাবছে সরকার, জানালেন আইনমন্ত্রী। সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল 30 অক্টোবর পর্যন্ত। রোহিঙ্গারা পরিবেশের মারাত্মক ক্ষতির কারণ, প্রধানমন্ত্রী। করোনায় দেশে আরও 35 জনের মৃত্যু, দরিদ্ররা ভ্যাকসিন পাবে বিনামূল্যে। করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ সফল, মনে করে দক্ষিণ কোরিয়া। শিগগিরই টেলিভিশন কর্মীদের জন্য আলাদা বেতন কাঠামো, জানালেন তথ্যমন্ত্রী। রসায়নে নোবেল পেলেন 2 নারী বিজ্ঞানী। এই ছিল রাত 8টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ATN নিউজ ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্টার্ট স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।